মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটা হচ্ছে 7 জুন, শুক্রবার। বাজে এখন সকাল 5:30। তো উঠেছি আজকে অনেকটা সকাল সকাল। অ্যাকচুয়ালি কী বলো তো, হাজব্যান্ড আজকে অনেক সকালে বেরোবে আর কি। ও যাবে একটু কলকাতার দিকে, তারপর ওখান থেকে আবার অফিস জয়েন করবে। তো সেই কারণে একটু সকাল সকাল ওকে বেরোতে হবে। আর ও কলকাতার সাইডে কখনো কোনো কাজের উদ্দেশ্যে গেলে না, আমি সবসময় চেষ্টা করি একটু ভারী খাবার ওকে করে দেওয়ার জন্য। তো আজকে বলেই দিয়েছিলাম যে ভাত খেয়েই বেরোতে। তো সেই মতনই অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, যাতে ওকে টাইম মতো রান্নাবান্না করে খাইয়ে দিয়ে তারপরে পাঠাতে পারি। আর আমার কি বলো তো, একটা খুব বাজে অভ্যাস, সকাল সকাল উঠতে হবে। কোথাও যাওয়ার থাকলে বা হাজব্যান্ড কোথাও গেলে বা বাড়িতে কোনো কিছু পুজো আর্চা থাকলে বা কোনো লোকজন এলে না, আমার রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয় না। মনে হয় সকালে ঠিকঠাক টাইম মতো উঠতে পারবো। তো মানে এটা খুব বাজে অভ্যাস আমার, মানে ঘুমই আসতে চায় না রাত্রিবেলা। মনে হয় কখন সকালটা হবে আর আমি কাজবাজগুলো সব টাইম মতো কমপ্লিট করতে পারবো। তো এপাশ ওপাশ করতে করতে রাত্রিবেলা তো কোনো রকমে একটুখানি মানে ওই অর্ধেক ঘুম হয়েছে বলতে পারো। তো 5টা না বাজতেই উঠে পড়েছিলাম। উঠে সামনে একটুখানি হাঁটাচলা করলাম, একটু মানে বসে সময় কাটালাম। তারপরে আস্তে ধীরে কাজকর্মে হাত দিলাম। তো প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এই ব্লগটা স্টার্ট করলাম। কেন কি বলো তো, রান্নাবান্নার ওদিকে চলে গেলে না মানে আমার আর ব্লগ স্টার্ট করার কথা মনে থাকবে না। তো সেই কারণে একদম সকাল সকাল ফ্রেশ হয়েই ব্লগটা স্টার্ট করলাম। তারপর তো তোমরা দেখলেই বাসি কয়েকটা জামা কাপড় ছিল এবং আগের দিনকে হাসপাতাল গিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম বাড়ি এসে, আর ওগুলো ধুইনি। তো সেইগুলো সব ধুয়ে বাইরে মেলে দিলাম। আর মানে বেশি বেলা হয়ে গেলে পরে না, মানে এই সামনে ছাদে যাওয়া যায় না, এতটাই রোদ ওঠে। তো সেই জন্য একদম সকাল সকাল উঠেছি যেহেতু, সকাল সকালই সব মেলে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তুলে নিয়ে আসা যাবে। তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে এইবারে ঘরের জানলা দরজাগুলো খুলে দিলাম। আর এবার বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তা আমি সকালবেলা যখন কাজ করি, আমার পুটু আমার হচ্ছে কি বলবো, ছায়াসঙ্গী। মানে আমি যেখানে ও সেখানে, মানে আমার পিছন পিছন সব জায়গায় ও ঘুরে বেড়াবে। তো এই তো করে। তো তোমরা দেখলেই আমি ঘর ঝাড় দিলাম, আর ওই দেখো আমার আগু পিছু খালি ঘুরে বেড়াবে। তো ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ করাটা বাকি ছিল, তো সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ব্রাশ করলাম। আর যে সকালবেলা থেকেই না বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না এই একটা সুবিধা, প্রকৃতিটা এত সুন্দর থাকে আর এত মনোরম থাকে, খুব ভালো লাগে। কিন্তু রোজ রোজ তো আমার এত সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না। মানে 5টায় আমি কোনোদিনই ঘুম থেকে উঠি না, খুব প্রয়োজন না পড়লে। আমার উঠতে উঠতে 6টা 6:30 বাজে। যখন প্রচণ্ড গরম পড়ে তখন মানে ঘুম ভেঙে যায়, সেটা ব্যাপারটা আলাদা। কিন্তু কোনো ইন্টেনশনালি অ্যালার্ম দিয়ে যে ঘুম থেকে ওঠা, সেটা কখনোই আমি 5টার সময় উঠি না, কারণ আমার প্রয়োজন পড়ে না। কারণ আমি মানে যে টাইমটা আমার ওঠার টাইম, সেই টাইম একটা শিডিউল করে নিই। সেই টাইম মতন আমি উঠলে পরে সব কাজ সুষ্ঠুভাবে আমি সময়ের মধ্যে গুছিয়ে করতে পারি। তো আজকে যেহেতু আমার একটু দরকার রয়েছে, সেই জন্যই অনেকটা সকাল সকাল ওঠা। তো সকাল সকাল যেহেতু উঠেছি, আজকে কাজকর্মগুলো সকাল সকাল সব কমপ্লিট করে ফেলবো। আর যা গরম পড়েছে, এখন এই গরমে সকাল সকাল উঠে কাজ করে নিলেই বেশি ভালো। সব কাজ সময়ের মধ্যে গুছিয়ে করা যাবে আর ঠান্ডায় ঠান্ডায় করে নেওয়া যাবে। মানে 10টা 10:30টার পর না আর মানে রান্নাঘরে থাকা বা কোনো কাজকর্ম করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এতটাই পরিমাণে গরম পড়েছে। তো যাই হোক, দেখো আমি কিন্তু রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম। আর ঝটপট যাতে হয় সেই জন্য আগের দিনই হাজব্যান্ড পনির নিয়ে এসেছিলো। তো পনিরের তরকারি আর ভাত করব। তো পনিরটা করব কি বলো তো, পটল আলু দিয়ে। কারণ সপ্তাহে শেষ তো, আলুটাও বাড়ন্ত, আর পটলও খুব একটা বেশি যে রয়েছে তাও বলবো না। তো অল্প কয়েকটা পটল রয়েছে আর অল্প কয়েকটা আলু রয়েছে, তো ওই দিয়েই আজকে পটল আলু আর পনির দিয়ে একটা তরকারি করব। আর এদিকে দেখো সাইড বাই সাইড আমি একটু কুমড়ো ছেঁচকি করে নিলাম, কারণ এক তরকারি দিয়ে তো ভাত দেওয়া যাবে না। তো সেই জন্য এই সাইডে কুমড়ো ছেঁচকি করে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এটা বেশ কিন্তু নিরামিষের দিনে ভালো লাগে, গরম ভাতের সাথে কুমড়ো ছেঁচকি মানে গরম ভাতে খুবই ভালো লাগে। তো কুমড়ো ছেঁচকিটা হয়ে গেছে, লাস্টে নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে দেখো মশলাটা কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে পটলটাকেও দিয়ে একটু কষিয়ে নেব। পটলটা কিন্তু আগে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে পনিরটা যে ভেজে রেখেছিলাম, সেটা না আমি একটু জলের মধ্যে, মানে একটু গরম জলের মধ্যে সামান্য লবণ আর চিনি দিয়ে ভাজার পরে তুলে রাখি, তাতে কি পনিরটা খুব সুন্দর সফট থাকে। তো সেই পনিরটাও আর কি জল সমেত দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম, লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে। আর সামান্য একটু চিনিও দিয়েছিলাম, নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তারপর তো হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে গেল, এবার আমি শান্তিমতো বসে চা খেয়ে নেব।
বেশ খানিকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা। এখন কিন্তু চাটা খেয়ে নিয়ে আমি ওপরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, মানে ওপরের যা যা মানে রান্নার পরে বাসন টাসন মাজা, রান্নাঘর ক্লিন করা, ওপরের ঘর মোছা, সেগুলো সমস্তটা কমপ্লিট করে এবার নিচে চলে এসেছি। হাজব্যান্ড তো সকালবেলায় নিচের ঘরটারগুলো মুছে দিয়ে গেছে, আজকে আরও সকালবেলা ওপরের ঘরটা মুছতে পারিনি। আর আমিও ওকে বারণ করেছিলাম যে এত সকালবেলা এত লোড নিয়ে কাজ করার দরকার নেই, কারণ কলকাতায় গিয়েও একটু চাপের কাজ রয়েছে, আবার ফিরে এসে অফিস যেতে হবে। তো সেই কারণে আর কি ওকে আমি বারণ করেছিলাম ওপরের ঘর মুছতে হবে না। আজকে আমি ওপরের ঘরটা মুছেছি অনেক দিন পর। তো মুছে টুছে নিয়ে এবার নিচে চলে আসলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, এই অসুস্থতার কারণে না বেশ কয়েকদিন নিচের সমস্ত জিনিসপত্র মানে এলোমেলো হয়েছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক করে করা হয়নি। যেটা তোমাদেরকে আগের ব্লগে বলছিলাম যে মানে বাড়ির গৃহিণী যদি অসুস্থ হয়ে থাকে তাহলে বাড়ির সমস্ত কিছুই এলোমেলো হয়ে যায়। তো আমার অবস্থাও ঠিক তাই হয়েছিল, মানে এতদিন শরীরটা খারাপ থাকার কারণে না উপরের ঘরগুলো যেহেতু থাকতাম টুকটাক যেটুকু পারতাম মানে করতাম, যখন শরীরটা একটু ভালো লাগতো বা হাতে ব্যথাটা একটু কম থাকতো করতাম, কিন্তু নিচে সেরকম আসাও হতো না। আর নিচের ঘরগুলো তো পরিষ্কার করার কথা ছেড়েই দাও। তো নিচের যেই সোফার যে মানে সোফা বলতে কি বেঞ্চির যে কভারটা ছিল, সেই কভারটাও না কেমন একটু নোংরা টাইপের হয়ে গেছিলো। তো সব কভার টাভারগুলো তুলে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে আমি এবার নিচে এসেছি নিচের সমস্ত কিছু পরিষ্কার করতে। তোমরা অনেকেই বলবে যে এই সবে সুস্থ হলে এর মধ্যে এত কাজ করছো, কি করবো বলো। মানে আমি না নোংরা জিনিসটা একদম দেখতে পারি না, আমার খুব মানে নিজের ভিতরে অস্বস্তি হতে থাকে। মানে এরকম আগোছালো নোংরা জিনিস দেখলে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাব। তার থেকে বরং একটু আস্তে আস্তে করি, কোনো অসুবিধা নেই। আজকে যেহেতু সকাল সকাল রান্নার পর্বটা মিটে গেছে, তো হাতে আজকে অনেক টাইম, তো আস্তে ধীরে আমি ভেবেছি আজকে নিচে ডাইনিংটা, নিচে রান্নাঘর টুকটাক যেটুকু দেখবো একটু নোংরা নোংরা হয়েছে, পরিষ্কার করার প্রয়োজন, তো সেটা আস্তে আস্তে পরিষ্কার করে ফেলবো। তো এই চেয়ারগুলোর পিছনে না পুরো ঝুল হয়ে গেছিলো, মানে মোটামুটি 5-6 দিন তো আমি করিই নি এগুলো পরিষ্কার। আর এই নিচের ডাইনিংটা না আমি রোজ ক্লিন করি তা কিন্তু না, 2-3 দিন বাদে বাদে ক্লিন করি। তো অসুস্থ হওয়ার 3 দিন আগে ক্লিন করেছিলাম, মানে মোটামুটি ধরে নাও 5-6 দিন তো হয়েই গেছে। তো সেই কারণে না মানে একটু নোংরাটা বেশি চোখে পড়ছে। তো ভাবলাম আর দেরি করে লাভ নেই, এবার নিচটা ক্লিন করতেই হবে। আর সবথেকে বড় কথা কি বলো তো, বাড়িতে কোনো অতিথি আসলে সবার প্রথম তো এই নিচের ডাইনিংটাতেই বসানো হয়, তারপর তো তাকে উপরে নিয়ে আসা হয় বা মার ঘরে গিয়ে বসলে বসে। কিন্তু নিচের ডাইনিংটা যদি নোংরা থাকে বা আগোছালো থাকে দেখতে খুব বাজে লাগে। আর পাশেই যেহেতু দরজা দিয়ে খুলে ডাইনিংটা সবার প্রথমে চোখে পড়ে, তো সেই জায়গাটা আগোছালো থাকলে কীরকম লাগে বলো দেখতে। তো সেই জন্যই আর কি আর ফেলে রাখতে পারলাম না, আস্তে আস্তে ডাইনিংটা পরিষ্কার করে নিলাম। আর জানলাগুলোও দেখলাম কি একটু নোংরা নোংরা হয়েছে, সেগুলো একটু আমি জল দিয়ে প্রতিদিন ধুয়ে দিত আমার হাজব্যান্ড। কিন্তু এই কয়দিন যেহেতু সমস্ত লোডটা ওর ওপর পড়েছিল, তো এই দিকটা পুরোপুরিভাবে ইগনোর হয়ে গেছে। তাই আজকে একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে দিলাম, জানলাটা ভালো করে ধুয়ে দিলাম। তারপরে তো দেখলে বেঞ্চির কভারটা চেঞ্জ করে চেয়ারগুলো ভালো করে মুছে মানে চেয়ারের উপরে যেসব কাপড়গুলো ছিল সব কাচতে দিয়ে দিয়েছি, দিয়ে একটা অন্য কাপড় আর কি আপাতত পেতে দিলাম, ওগুলো শুকিয়ে গেলে তারপরে আবার চেঞ্জ করে দেবো। তারপরে রান্নাঘরটাও একটু মুছে নিলাম। তোমাদের তো বলছিলাম যে রান্নাঘর সব একদম মানে বাজে অবস্থা হয়ে রয়েছে। আগে যখন মা সুস্থ ছিল, মা প্রতিদিনই রান্নাঘরটাকে একটু মুছে রাখতো, কিন্তু এখন যেহেতু মা একদমই কিছু পারে না, তো সেই জন্য আমি মানে 2-3 দিন বাদে বাদে আমি এটা ক্লিন করে দিই, তাহলে কি পরিষ্কার থাকে। যতই হোক এটাও তো ঘরের একটা পার্ট, পরিষ্কার করে রাখার দায়িত্বটাও আমাদের। আর ফিউচারে এটাকে একটু সুন্দর করে সাজানো গোছানোর ইচ্ছা আছে। তো এখন যদি অগোছালো করে ফেলে রাখি, তো ফিউচারে সাজানো গোছানোটা করতে একটু খাটনি বেশি পড়ে যাবে। আর যখন ডিপ ক্লিন করতে যাব তখনও চাপটা একটু বেশি পড়বে। তো সেই জন্য অল্প থাকতেই আমি সব কিছু পরিষ্কার রাখতেই পছন্দ করি। বেশি নোংরা করে ফেলে সেটাকে আবার পরিষ্কার করাটা একটু বেশি খাটনির বলে আমার মনে হয়। তো সেই জন্য রান্নাঘরটা একটু ভালো করে মুছে গ্যাসগুলো মুছে নিলাম, নিয়ে না গ্যাসটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম, কারণ ওপেন থাকে তো, যার ফলে কি ধুলোগুলো বেশি পড়ে। তারপরে এই যে গেটটা দেখছো খুব নোংরা হয়েছিল, তো একটা কাপড় ভিজিয়ে গেটটাকেও একটু মুছে দিলাম। এই গেটটাই আমরা মেনলি যাতায়াতের জন্য ব্যবহার করে থাকি, তো সেই জন্যই দেখলাম যে খুব নোংরা হয়ে গেছে, দেখতে খুব বাজে লাগছে দেখে একটুখানি কাপড় ভিজিয়ে মুছে দিলাম, একদম পরিষ্কার হয়ে গেল।
আর তারপরে দেখো 1 মগ জলের মধ্যে একটা শ্যাম্পুর পাতা ভালো করে গুলিয়ে নিলাম, নিয়ে একটা কাপড় ভিজিয়ে সেই জলটার মধ্যে এবারে আমি চলে যাব আমাদের যে সিঁড়ির রেলিংটা রয়েছে সেই রেলিংটা ভালো করে মুছতে। আমাদের যখন এই সিঁড়ির রেলিংটা আর কি বসানো হয়েছিল তখন আর কি মানে যেই দোকান থেকে আর কি বসানো হয়েছিল, যে মিস্ত্রি কাকুরা এসে বসিয়ে দিয়ে গেছিলো, ওনারা বলেছিল যে যখনই পরিষ্কার করবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবে, তাহলে দীর্ঘদিন ভালো থাকবে আর যে গ্লেজ ভাবটা থাকে স্টিলের রেলিংয়ে সেই গ্লেজটা থাকবে। তো আমি যখনই পরিষ্কার করি এই রেলিংটা কিন্তু আমি শ্যাম্পু দিয়েই পরিষ্কার করি, সত্যিই খুব ভালো পরিষ্কার হয়। আর মোটামুটি অনেক বছরই হয়ে গেছে এই রেলিংটা আর কি লাগানো হয়েছে, তো এখন অবধি অ্যাজ ইট ইজ যেরকম লাগিয়েছিল সেরকমই রয়েছে এবং গ্লেজটাও রয়েছে। তাও তো আমাদের যখন বাড়ি হয়েছে মানে ওপরে দোতলাটা হয়েছে তখন এই সিঁড়ি দিয়েই বালি সিমেন্ট সব মানে তোলা হতো, মেনলি সিমেন্টটা তোলা হতো। আর সিমেন্ট যেখানে পরে তোমরা যারা দেখেছো যে সিমেন্ট যে জায়গায় পড়বে সেই জায়গাটা একটু কেমন যেন হয়ে যায়, তো কোনো কিছুতেই অসুবিধা হয়নি, এখনও ঠিকঠাকই রয়েছে। তবে হ্যাঁ, মেনটেন করতে হয়। আমি মাঝে মধ্যেই যখনই দেখি একটু ছোপ ছোপ দাগ পড়ে গেছে রেলিংটাতে, তখনই কিন্তু আমি শ্যাম্পুগুলা জলে কাপড় ভিজিয়ে ভালো করে রেলিংটা মুছে দিই, তাহলে ছোপ ছোপ দাগগুলোও থাকে না আর একটা যে গ্লেজ ভাবটা সেটাও কিন্তু দীর্ঘদিন বজায় থাকে। রেলিং তো মোছা হয়ে গেল দেখলেই। এইবারে আমাদের যে বেসিনটা রয়েছে সেই বেসিনটাও ভালো করে একটু মেজে ঘষে নিচ্ছি। এই বেসিনটা মেনলি আমাদের ঠাকুরের বাসন ধোয়া মাজার জন্যই ইউজ করা হয়, তো সেটাকেও রেগুলার পরিষ্কার করাটা ভীষণ দরকার, যেহেতু ঠাকুরের জিনিস মাজা ঘষা করা হয়। তো সেই জন্য এটাকে আমি প্রতিদিনই আর কি মেজে ঘষে দিতাম। এতদিন এটাও মাজা ঘষা হয়নি, তো একটু তো নোংরা হয়েছিল। আর সাদা জিনিস তোমাদের সবসময় বলি যে মেনটেন বেশি করতে হয়, তো এটাকে না অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হবে। আমি মানে ভেবেছিলাম যে হারপিক ঘরে নেই, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে দেখছি দুটো হারপিকের নতুন ফাইল রয়েছে। তো আমার তো অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে, তো পরের দিনকে এটা ভালো করে হারপিক দিয়ে মেজে ঘষে দেবো। আর একদিন ভেবেছি এটা যে অ্যাসিড হয় না টাইলস পরিষ্কার করা বা মার্বেল পরিষ্কার করা যে অ্যাসিড হয়, সেই অ্যাসিড দিয়ে একদিন ভালো করে পরিষ্কার করতে হবে, তাহলে কোনো স্পট আর থাকবে না, যেটা আর কি হারপিক বা সার্ফ দিয়ে মেজে যে স্পটগুলো উঠছে না সেটা অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে সেই স্পটটা উঠে যাবে। তো দেখা যাক, অ্যাসিড আনিয়ে সেটা পরিষ্কার করতে হবে। আর সাথে করে যেখানে আমাদের সার্ফ ট্যাপগুলো থাকে সেই জায়গাটাও খুব আগোছালো হয়ে গেছিলো, সেটাও গুছিয়ে ওয়াশিং মেশিনটাও একটু কলিং দিয়ে পরিষ্কার করে দিলাম। তারপরে ঘরটা তো সকালে মোছাই ছিল, তো এখন আর ঘর মুছবো না। একটু যেহেতু সব ঝাড়াঝাড়ি করেছি, একটু ধুলো টুলো পড়েছে, একটু নোংরা আবর্জনা এক জায়গায় হয়েছে, তো ভাবলাম একটু ঘরটা ঝাড়ই দিয়ে দিই। তো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তোমাদের তো বললামই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে আমি নিচের ঘরগুলো পরিষ্কার করা শুরু করেছিলাম। তো আমার নিচের ঘর পরিষ্কার করতে করতে এদিকে দেখো আমার জামা কাপড়ও কিন্তু কাচা হয়ে গেছে। না তোমরা ভেবো না এতগুলো জামা কাপড় আমি একা টেনে নিয়ে গিয়ে ওপরে ছাদে মেলবো, তো এগুলো জাস্ট বের করে দিচ্ছি। বোন নিয়ে গিয়ে আর কি ছাদে দেবে, তারপর 2 বোনে মিলে আস্তে আস্তে সব মেলে দেবো। আসলে কি বলো তো, কাজ না করতে পারলে না আমার একদম ভালো লাগে না, প্রচণ্ড ডাউন ফিল করি আর প্রচণ্ড নেগেটিভিটিতে ঘিরে যায় আমাকে। যত কাজের মধ্যে থাকি মাইন্ডটাও ফ্রেশ থাকে আর একটা অ্যাক্টিভনেস থাকে আমার মধ্যে। তো সেই জন্য যতটা পারি চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে রাখার। তবে হ্যাঁ, যতটুকু করতে পারছি এবং যতটুকু নিজের শরীর দিচ্ছে ততটুকুই করছি, তার বেশি কিন্তু কাজ আমি কখনোই করছি না। এতক্ষণ তো আমার সংসারের কাজকর্ম নিয়ে অনেক কথা বললাম, এবার চলো কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে তোমাদের শোনাই। অপর্ণা মাহাতো তুমি লিখেছো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো। জলি দিদি ভাই কমেন্ট করেছো তোমার হাসি মুখটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু তুমি যে এত কাজ করলে তোমাকে হ্যাটস অফ, ভালো থেকো আর খুব 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 সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদি ভাই, তোমাদের এই কমেন্টগুলোই আমাকে সুস্থ রাখার জন্য যথেষ্ট। সাথী অফিসিয়াল তুমি কমেন্ট করেছো লিঙ্ক পেতে পেতেই দেখতে চলে এলাম, এই ভালোবাসাটুকুর জন্যই তো এত খাটনি, তাই না? সোনালি ঈশা তুমি কমেন্ট করেছো খুব মিষ্টি লাগলো তোমাকে, থ্যাংক ইউ। ঋতুপর্ণা রায় তুমি কমেন্ট করেছো তোমার ব্লগ খুব ভালো লাগলো, তোমার ওভেনটা খুব সুন্দর, থ্যাংক ইউ গো। পূজা সিম্পল লাইফ তুমি কমেন্ট করেছো তোমার বাড়িটা খুব ভালো লাগে, কবে যে আমায় মা তারা দেবে। মা তারার কাছে প্রার্থনা করি তোমার মনস্কামনা মা তারা যেন খুব তাড়াতাড়ি পূর্ণ করেন। আর গার্গী দিদি ভাই তুমি কমেন্ট করেছো তোমাকে এইভাবে কাজ করতে দেখে খুব শান্তি পেলাম,
এখনও কিন্তু সাবধানে থেকো আর নিজেকে হাইড্রেট রেখো। অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ গো দিদিভাই। অবশ্যই নিজের খেয়াল তো রাখতেই হবে। এখন এতটাই গরম পড়েছে, সন্ধেবেলা মনে হয় কি ঠান্ডা ঠান্ডা কিছু খাই, তো রোজ রোজ গ্লুকন-ডি, স্কোয়াশ বা দইয়ের ঘোল খেতে ভালো লাগে না। তো এই মেলা থেকে আইসক্রিম মোলটা কিনেছিলাম, তো এর মধ্যে না স্কোয়াশ বানিয়ে আর কি ভরে দিলাম। তো আইসক্রিম তো বানানোর এখন সময় নেই, তো ইনস্ট্যান্ট কি করা যায়, তো মাথায় এলো এরকমভাবে করে দেখি। কেমন হয়েছিল খেতে সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো লাঞ্চ করার এখনও কিছুটা সময় রয়েছে, একটু পরে লাঞ্চ করব। এখন একটু বসে একটু ঠান্ডা হব, তারপরে লাঞ্চ করব। তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।